আমি এর পরের প্রশ্নটাই দীপ্তিমান বসুর কাছে যেতে চাইবো। দীপ্তিমান দা, আমি কোহিনুরের বক্তব্য যতটা বুঝলাম, আজকে ভোটের ট্রেন যা দেখলাম, মাত্র 1 মাসের ব্যবধান, মাত্র 1 মাসের ব্যবধান, 1 মাসের মধ্যে এমন বিরাট কোনো ঘটনা ঘটে যায়নি যে তৃণমূল যুগান্তকারী কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বা বিজেপি বিরাট কোনো ভুল করে ফেলেছে, কিন্তু তারপরেও আপনারা এখনো পর্যন্ত আর্লি ট্রেন্ড বলা যাবে না, এখন মধ্যবর্তী পজিশনে রয়েছে, আপনারা গোহারা হারতে চলেছেন উপনির্বাচনের রেজাল্টে। 50% ভোট পড়েছে, মাত্র 50 থেকে 51%, তাতে আপনাদের এখনই হারের ব্যবধান হচ্ছে 4000, 5000, 6000, এখনো আরো অর্ধেক রাউন্ড গণনা বাকি। আমি বলছি যে এটা কি আপনাদের প্রতি ভয়ঙ্কর মানুষের রাগ, আপনাদের বিশ্বাসযোগ্যতার অভাব, না তৃণমূলের ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গেল? 1 মাসের মধ্যে তো যে কথাগুলো তুমি বলছো সেগুলো কোনোটাই হয় না। ব্যাপারটা হচ্ছে, দেখো, লোকসভা নির্বাচনের পার্সপেক্টিভ আর বিধানসভা উপনির্বাচনের পার্সপেক্টিভ সম্পূর্ণ আলাদা। এই উপনির্বাচন থেকে আমরা সরকার বদল করতে পারবো না, এই উপনির্বাচন থেকে বিরাট কিছু পরিবর্তনও হবে না। তো সুতরাং উপনির্বাচনের যে রেজাল্ট আমরা দীর্ঘদিন ধরে পরিলক্ষিত করে আসছি, ঠিক সেইভাবেই যে জেনারেলি উপনির্বাচনের রেজাল্ট শাসক দলের পক্ষে যায়, সেটাই হতে চলেছে। এখন সাগরদিঘি ব্যতিক্রম ছিল, ব্যতিক্রম থাকবে না যে তা তো নয়। ব্যতিক্রমটা কেন ছিল? কেন আপনারা সেই ব্যতিক্রমী পরিবেশ তৈরি করতে পারলেন না? আমি বলছি, আমাদের ব্যর্থতা তো ডেফিনেটলি আছে, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে এই যে প্রবল। আমি জানতে চাই ব্যর্থতাটা সুকান্ত মজুমদারের না শুভেন্দু অধিকারী? না, আমি এইটা দেখুন, আমাদের মতন দল সেটা যে কোনো একজন বা দুজনের দ্বারা পরিচালিত হয় না। এটা সার্বভৌম সবাই মিলে একটা পরিচালিত দল। এখানে আমাদের দলটা তো এরকম ব্যক্তিকেন্দ্রিক দল না বা পরিবার কেন্দ্রিক দল না। তো সুতরাং এখানে কারোর একার দোষ নয়, এটা আমাদের সবার ব্যর্থতা। কিন্তু এই ব্যর্থতার যে কারণগুলো আছে সেটা হচ্ছে, দেখুন, আজকের দিনে আপনি মনে করেন যে পশ্চিমবঙ্গে কি ইলেকশনের পরিবেশ আছে? তো একদম নির্বাচনের যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের বুকে আমরা কোথাও দেখতে পাচ্ছি? এই যে এক্সাম্পল গুলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে আছে, এবং ভোটের দিন যে ধরনের আচরণ প্রার্থীদের সঙ্গে, ভোট দাতাদের সঙ্গে যে ধরনের আচরণ, এবং বিরোধী কর্মীদের সঙ্গে যে ধরনের আচরণ পুলিশ করেছে, যে ধরনের আচরণ প্রশাসনের কর্তা ব্যক্তিরা করেছেন, যে ধরনের আচরণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা করেছে, সেটা কি কাঙ্ক্ষিত ছিল? এই গণতন্ত্র, যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা রাখার দায় তো সব থেকে বেশি শাসক দলের। শাসক দলকে গণতান্ত্রিক অবস্থায় রেখেছে পশ্চিমবঙ্গের বুকে। পুলিশ এবং সরকারি কর্মীদের কিভাবে ব্যবহার করা হয়েছে ভোটের দিন আমরা নিজেরা দেখেছি। আমরা দেখেছি যে নিজেদের কেন্দ্রে, যেখানে যদি ভোট লড়ার পরিবেশ না থাকে, আপনারা প্রার্থী বয়কট করে কেন আপনারা তার প্রতিবাদ জানান? আপনার বক্তব্যে এটা পরিষ্কার, উপনির্বাচনে আপনারা হারবেন, আপনাদের সাংগঠনিক দুর্বলতা আছে, গ্রহণযোগ্যতা তৈরি হয়নি, সার্বিক ব্যর্থতা রয়েছে, তাহলে আপনারা রাজ্যে ভোট দিতে পারবে না মানুষ, তাহলে আপনারা প্রার্থী বয়কট করে কেন? এই নির্বাচনে তো আপনাদের কোনো কিছু আসে যেত না। না, আমি শুধু উপনির্বাচনের ফল নিয়ে বলবো না, সার্বিকভাবে পশ্চিমবঙ্গের বুকে যে ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে, আমরা যে এক্সাম্পল গুলো, আমি সেই কথাগুলো আর বলতে চাচ্ছি না, কারণ গত 2-3 দিন ধরে আমরা এইসব বিষয় নিয়েই প্যানেল করে চলেছি, আজকে সেইটার উল্লেখ করছি না। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন স্থানে যেখানে ভোট হচ্ছে না, সেই জায়গাতেও যে ধরনের অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা আছে, যে ধরনের গণতান্ত্রিক অবস্থা আছে, যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে মস্তান বাহিনীর প্রাবল্য হয়েছে, সেটা কি খুব একটা গণতান্ত্রিক এই অবস্থা রাখার জন্য সুষ্ঠু? বেশ, দীপ্তিমানদার কাছে জানতে চাই। দীপ্তিমানদা, বারবার এই আলোচনায় আপনি হাত তুলছিলেন, আমি আপনার কাছে জানতে চাই যে এই যে লাগাম ছাড়া সন্ত্রাসের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি এমন শব্দ বলেননি যে কোনো ঘটনা ঘটেনি। মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন বলেছেন যে ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো এতটাই ছোট ঘটনা যে এটাকে এই উপনির্বাচনের 4টি বিধানসভা উপনির্বাচনকে তাকে ছাপিয়ে চলে গেছে এমনটা নয়, কয়েকটি ঘটনা ঘটেছে এবং আমরা কম বেশি এমন ঘটনা সব রাজ্যেই দেখি। কিন্তু প্রশ্নটা অমিতাভদা কি তুলেছেন? অমিতাভদা বলছেন উপনির্বাচনে তৃণমূল যদি এতই কনফিডেন্ট থাকে, তাহলে জিরো টলারেন্স নীতি কেন নিল না? কেন একটাও ছোট ঘটনা ঘটবে? প্রশ্নটা আমাদেরও ঠিক একই। এখন বিষয় হচ্ছে যে আমার ছোট ভাই কোহিনুরের কণ্ঠস্বরের সঙ্গে কেমন যেন ওই 2001 বা 2006 শতরূপ ঘোষ, কৌস্তব চ্যাটার্জি, আভাস রায়চৌধুরী, মোহাম্মদ সেলিমের কণ্ঠস্বর বা তাদের অ্যাটিটিউড মিলেমিশে যাচ্ছে না। আমি একটু মনে করিয়ে দিতে চাই, 2001-এর যে রেজাল্ট হয়েছিল বিধানসভা ভোটে, তাতে 36.2
5.9% পেয়েছিল হচ্ছে সিপিএম, 143টা আসন পেয়েছিল, টিএমসি পেয়েছিল 60টা আসন, 30.66% ভোট পেয়েছিল। আবার 2006-এ এই সিপিএম 37.13 পেল, আসন পেল 176, টিএমসি পেল 26.64, আসন হয়ে গেল 30। আবার 2011-তে এই সিপিএম কমে গিয়ে হয়ে গেল 30.08% ভোট, তৃণমূল পেল 184, 38.93% ভোট। এই যে 2001 এবং 2006 এই নির্বাচনগুলোতেও যখন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছিলেন, প্রথম যে নামগুলো করেছিলেন তার নাম ছিল, তার মধ্যে ছিলেন মজিদ মাস্টার, তপন শুকুর, সুশান্ত ঘোষরা। হেরে গিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এদের দিকে আঙুল তুলতেন যে এদের সন্ত্রাসের জন্য তৃণমূল তার কাঙ্ক্ষিত ভোট পায়নি, এবং ঘটনাটা সেই রকমই ছিল। এখন সেই সময়েও তো কেন্দ্রীয় বাহিনী ছিল, সেই সময় নির্বাচন কমিশন ছিল, তাহলে তৃণমূল হেরে যাচ্ছিল কেন? এই যে ভোটের একটা মেকানিজম আছে, ভোটের সাইন্টিফিক, যেটা আমরা শুনেছিলাম যে সাইন্টিফিক রিগিং, ভোটের একটা মেকানিজম, এই ভোটের মেকানিজমটাকে এটা আমাদের দল হিসেবে স্বীকার করতে কোনো বাধা নেই যে তৃণমূল কংগ্রেস সিপিএম এর মতন করে এটা করায়ত্ত করতে পেরেছে। আচ্ছা, আমার ছোট ভাই কি বলে কোহিনূর যে কথাগুলো বলছিল, আচ্ছা কেন্দ্রীয় বাহিনী যে এরিয়া ডমিনেশনের কাজ করে বা কেন্দ্রীয় বাহিনী যেভাবে মুভমেন্ট করে, এই মুভমেন্টটা কার হাতে থাকে? কোহিনূর কি একবারও অস্বীকার করতে পারবে যে এই রাজ্যের প্রশাসনের হাতে থাকে, এই রাজ্যের ডিএমদের হাতে থাকে, এই রাজ্যের পুলিশ সুপারদের হাতে থাকে? এই এরিয়া ডমিনেশনের ক্ষেত্রে স্বাধীনতা মানে ভাবে কেন্দ্রীয় বাহিনী সিদ্ধান্ত নিতে পারে কি? তো সুতরাং আজকের দিনে এই যে বলছে না বারবার কোহিনূররা, আমরা তো জিতেছি, তাহলে মানুষ তো আমাদের ভোট দিয়েছে। আরে মানুষ তোমাদের ভোট দিয়েছে, তোমরা জিতছ বলেই তো দায়িত্ব বেশি, তোমরা জিতছ বলেই পশ্চিমবঙ্গে গণতন্ত্র রাখার দায় এবং দায়িত্ব তোমাদের বেশি। তোমরা যদি না জিততে, তাহলে গণতন্ত্র বজায় রাখার দায়িত্ব আজকে তোমাদের কাছে মানুষ ছুঁড়ে দিত না। বিরোধী দল হিসেবে আমরা তোমাদেরকে দায়ী করতাম না। তোমরা জিতছো, মানুষ তোমাদের দায়িত্ব দিচ্ছে, কিন্তু তোমরা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যার মাথায় হাত রাখছেন তাকে বিশ্বাস করবে না কোথায়, অথচ তার আগের ভোটে মানুষ তাকে প্রত্যাখ্যান করলেন। মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিলেন, হয়তো কোন রকমের ভুল বুঝিয়ে পেরেছেন বাংলার মানুষকে। বিষয়টা তা না, আমরা 77টা না, 2024-এর ভোটে আমরা 94টা কেন্দ্রে এগিয়েছি, বিধানসভাতে এগিয়েছিলাম বলা যেতে পারে। কিন্তু আমি বারবারই বলছি, আপনারা মুরলীধর সেন নিলে পিঠ বাজান একজন আরেকজনের, এই আনন্দে আমি বারবারই এই আনন্দে আপনারা একে অপরের পিঠ বাজান, এবং এই ভোটের পরেও দেখবেন আপনারা বলবেন আমাদের ভোট 1% বেড়েছে। না সৈকত, আমি গ্যারান্টি দিয়ে বলছি, যখন কোন দল হারে তখন ডেফিনেটলি তারা কিছু কারণ, নির্দিষ্ট কিছু কারণ, সেগুলো পর্যালোচনা করার দরকার হয়। এখন আমি যে জিনিসটা আমি বলার চেষ্টা করছিলাম, আমি মাননীয় বিশ্বজিৎ দাসের বক্তব্য দেখছিলাম, এইটাই হচ্ছে সুইটনেস অফ টিএমসি পলিটিক্স, জানো তো? কারণ হচ্ছে এই যে 2021-এ উনি বললেন না যে আমার নীতি নৈতিক দায়িত্ব জেতানোর, সুইটনেস অফ টিএমসি পলিটিক্স কি জানো তো? 2021-এ উনি বিজেপির বিধায়ক হয়েছিলেন, 2024 অব্দি মনে করতে পারেননি উনি বিজেপি না তৃণমূল, তৃণমূল না বিজেপি। হ্যাঁ, বিধানসভায় গিয়ে ভুলে যাচ্ছিলেন উনি কোন দলের। আবার উনি এখন নীতি নৈতিক দায়িত্ব এসব কথাগুলো বলছেন, এটাই মানে মুকুল রায় তো বলেই দিয়েছেন, পটাশিয়াম সোডিয়ামের গন্ডগোল হলেও মুকুল রায় তো বলেই দিয়েছেন অসুস্থ মানুষ, আমি তাকে টানতে চাই না, কিন্তু অনেকে বলেন এটাই আসল সত্যি কথা, যাহাই তৃণমূল তাহাই হতে পারে। কিন্তু আমি বলছি যে রাজনৈতিক অবস্থা দেখো, তৃণমূল তো জিতছে সব জায়গায়, তার মানে কোহিনূরের কথা অনুযায়ী তৃণমূলের সঙ্গে আপনারা এই রাজ্যে সিরিয়াসলি পার্টিটা করেন না। আমি একটু বলি, আমাকে একটু বলতে দাও, এই রাজ্যে সিরিয়াসলি পার্টিটা করেন একটু সৈকত, ভোটে হারার পর আপনাদের রাজ্য সভাপতি দোষ দিচ্ছেন আরেকজনের ঘাড়ে, বিরোধী দলনেতা দোষ দিচ্ছেন আরেকজনের ঘাড়ে। কেউ কাউকে দোষ দেয়নি। আমি বলছি যে সৈকত, আমাকে একটু বলতে দিতে হবে, সেটা হচ্ছে যে আমার ভাই কোহিনূর যে কথাগুলো বলছিল না, যে মানে সংগঠন, তারপরে কর্মীদের দায়িত্ব, এইসবগুলোর সঙ্গে আছে বলতো, এই যে এই সংগঠন কিসের জন্য দরকার? যে কোনো প্রার্থী, বিরোধী প্রার্থী যখন দাঁড়াবেন, তাকে গো ব্যাক বলার জন্য একটা ঝুন তৈরি করে, একটা দল তৈরি করে তাদেরকে গো ব্যাক বলে গাড়ি ভাঙার জন্য সংগঠনের প্রয়োজন? কিসের জন্য ঠিক এই সংগঠনটা প্রয়োজন আছে? কিসের প্রয়োজনটা কিসের? এই সংগঠনকে ব্যবহার করা হচ্ছে কোন খাতে? এই সংগঠনগুলো আজকে আমি তো বলছি যে টিএমসির কাছে মানুষের ম্যান্ডেট আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই, এখনো অবধি আছে, এটা আমরা রাজনৈতিক দল বিজেপি হিসেবে অস্বীকার করি না। কিন্তু এই ম্যান্ডেটকে অগ্রাহ্য করে, মানুষের মতকে অগ্রাহ্য করে এই যে বারবার সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি করা হচ্ছে পার্টি, আচ্ছা তুমি বলো না, আজকে বিনয় কুমার বিশ্বাস
বা এই যে আরে আমাদের বাবা, রানাঘাটে আপনারা যিনি দাঁড়িয়েছেন- সন্ত্রাসের অভিযোগ না, না, করছেন, আপনারা তো না, তার গাড়ি সুপ্রিম ভাঙার কি পাওয়ার কারণ ব্যবহার করছেন। না, না, তার গাড়ি ভাঙার কি? আমি বলছি আপনারা তো আমাকে সুপ্রিম, বলো তাকে আমি go বলছি back- কেন্দ্রীয় go বাহিনীর back- পর আর কি go হবে, back মার্কোস আসবে। বলাটা, আমি তাকে বলছি go back কেন্দ্রীয় বলাটা বাহিনী, দাঁড়ান কোন এক মিনিট, গণতান্ত্রিক অধিকার দাঁড়ান, রয়েছে? এক মিনিট, এটা বুঝতে হবে সবার আগে, শুধু চিৎকার করলে হবে না। আমি বলছি কেন্দ্রীয় বাহিনীর পর আর কি আনা যেতে পারে? মার্কোস, আমরা কি আমেরিকা থেকে বাহিনী নিয়ে আসবো? কেন্দ্রীয়- আমরা কি ইসরায়েলের কে সেনা ফোর্স না, না, নিয়ে আসবো? কেন্দ্রীয়- হবে না তো। কেন্দ্রীয় আমি বাহিনী বলছি কিভাবে ব্যবহার বাহিনীর করা পর হয়েছে? তো আর কিছু নেই। কেন্দ্রীয় বাহিনী তাহলে কিভাবে কেন ব্যবহার আপনারা করা সেই হয়েছে? মেকানিজমে আমি যাচ্ছেন তো না যে বলছি, মেকানিজমে আমি- 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন? আমি তোমার চ্যানেলে এসে অন্য চ্যানেলে বিজেপি এই রাজ্যে কটা আন্দোলন বারবার করেছে? বলেছি নির্বাচন বিজেপি কমিশনকে এই রাজ্যে, ভাবতে হবে। আমি এই যে দেখুন, আমি আমাকে এক শেষ মিনিট, করতে দিতে হবে। শেষ করতে দিতে এক হবে। মিনিট, নাগরিকত্ব ইস্যুতে মানুষের ঘরে ঘরে গেছেন, বুঝিয়েছেন। আপনারা দলবদলুদের বলেছে বিরুদ্ধে, যায়নি? এক মিনিট, দলবদলুদের কে বলেছে যায়নি? দলবদলুদের বিরুদ্ধে, যদি না যাই তাহলে দলবদলুদের বিরুদ্ধে মানুষকে না যাই তাহলে বুঝিয়েছেন। 2024 এর হকার ইলেকশনে আমরা সমস্যা জিতলাম কি নিয়ে করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করেছেন, মানুষের দুয়ারে গেছেন, মূল্যবৃদ্ধি নিয়ে একটা কথা বলেছেন। আপনারা কে কোথায়? বলেছে বলেনি? আপনারা যদি না কোথায়? যেতাম- আন্দোলনে না কোথায়? যেতাম তাহলে বাংলার রানাঘাটে- মানুষের আন্দোলন, চাকরি প্রার্থীদের না নিয়ে কটা যেতাম- আন্দোলন করেছেন? না- বিয়ের মঞ্চে এখন কতবার যাচ্ছেন? চাকরি প্রার্থী নিয়ে তো আন্দোলন আপনি বিজেপি তৃণমূলের করেছে। প্রশ্নের পরে উত্তর দেবেন। আপনারা কতবার বিজেপি গেছেন করেছে। বিয়ের মঞ্চে? আপনাদের যখন দরকার হয় তখন আপনারা মঞ্চ ব্যবহার করেন, তারপর আপনারা ভুলে যান সবকিছু। মানুষ না, না, কেন না, বিশ্বাস এটা- করবে এটা- আপনাদের? এটা সম্পূর্ণ সত্যের অপলাপ। যদি আজকে ডিএ বা চাকরি প্রার্থীদের নিয়ে আন্দোলন হয় তো বিজেপি করেছে।